ভারতবর্ষের অনেক জঙ্গলেই নাইট সাফারি হয়, তবে নাইট সাফারির থ্রিলটা পুরোটাই অন্যরকম। প্রতি মুহূর্তে একটা রহস্য লুকিয়ে আছে। এবারে আমরা বাঘের খোঁজে এসে পৌঁছালাম পেঞ্চের জঙ্গলে, আর সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল আর সেই নিয়েই আজকের গল্প। আমরা এবার ওয়াইল্ডমার্ক রিসোর্ট থেকে বেরোবো। ব্যাগ ট্যাগ সব রেডি, সব নেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ ডান। এবার আমাদের গাড়ি এসে গেছে, আমরা পেঞ্চের দিকে রওনা দেবো। আর এখানে যারা প্রত্যেকটা স্টাফ আছে দেখছেন, এখানে প্রত্যেকটা স্টাফ প্রত্যেকে কিন্তু प्रचंड ভালো। विकेश छिलो, इन्हीं आज नतून एसेছেন। आपका क्या नाम है? मुनीम। थैंक यू सो मच। हाँ, थैंक यू सो मच। आप लोग बहुत अच्छे हो और ऐसी तरह सबका ख्याल रखना। और यहाँ पर और सारे लोग आएंगे और मैं तो अगले साल फिर से आऊँगा, ठीक है? थैंक यू सो मच, थैंक यू। और যিনি এই প্রপার্টিতে ম্যানেজ করেন ইন্দ্রনীলদাকে হয়তো আপনারা নাম শুনেছেন। ইনি হচ্ছেন ইন্দ্রনীলদা। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রনীলদা ফর হোস্টিং আস। আর থ্যাংক ইউ ফর কামিং। আমরা তো আসবোই অ্যান্ড অ্যাবসলিউটলি। আর এরকমভাবেই প্রত্যেকটা পর্যটক যারা বেঙ্গল থেকে আসছে, যারা বাইরে থেকে আসছে, এরকমভাবেই খেয়াল রাখবেন। উই লাভ, মানে আমাদের এত ভালো লেগেছে এখানে থাকতে, কী বলবো। আমি তো পরের বছর আবার আসবো। আর উনি এত ভালো ফটোগ্রাফার, উনি প্রচুর প্রাইজ পেয়েছেন এবং ওনার থেকে অনেক কিছু শেখার আছে। আমি অবশ্যই আসবো এবং পরের বার চেষ্টা করবো ওনাকে সাথে করে নিয়ে যাওয়ার আমাদের ওয়াইল্ড লাইফ সাফারিতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রনীলদা। সকালে কানাতে মর্নিং সাফারি করে এসে লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের আজকের গন্তব্য পেঞ্চ ন্যাশনাল পার্কের জন্য। আমরা NH-44 আর স্টেট হাইওয়ে 11A ধরেছিলাম। আমাদের পেঞ্চ পৌঁছাতে 4 ঘন্টা মতন সময় লেগেছিল। সেই ম্যাপের ছবি স্ক্রিনের ওপর দিয়ে দিলাম। আমরা পৌঁছলাম পেঞ্চের কুল্লা মামা রিসোর্টে। এখন তাড়াতাড়ি করে যাই, আগে চেক ইন করি। চেক ইন করে পরে কথা হচ্ছে। প্রপার্টির ডিটেলস সব শেয়ার করব। আর কথা বলিনি নাইট সাফারির আগে। আমার পেছনেই হচ্ছে এন্ট্রেন্স কুল্লা মামা রিসোর্ট পেঞ্চ টাইগার রিজার্ভে। এর ভেতরে হচ্ছে রিসেপশন। এখানে কিন্তু দেওয়া টাইমিংসগুলো টুরিয়া কোর জোন, তেলিয়া বাফার জোন, খাওয়াসা বাফার জোন, খুরসাপার কোর জোন, রুক্ষড় বাফার জোন, সিলেরি কোর জোন। রুক্ষড় কিন্তু আমরা যে হাইওয়ে ধরে আসলাম, যে ধারে গ্রিন কালারের ফেন্সিং দেওয়া ছিল হাইওয়ের ওপরে, ওই অন দ্য ওয়েই কিন্তু রুক্ষড় জোনটা ছিল। আর আমি এখানে যিনি ম্যানেজার আছেন তাবরেজ, ওর সঙ্গে কথা বললাম। আমাদের নাইট সাফারি কনফার্ম হয়ে গেছে, নাইট সাফারির টিকিট অ্যাভেলেবেল আছে। আর নাইট সাফারি হয় কিন্তু খাওয়াসা জোনে, যেটা হচ্ছে বাফার জোন। একমাত্র খাওয়াসা জোনেই কিন্তু এখানে নাইট সাফারি হয় পেঞ্চ টাইগার রিজার্ভে। আপনাদের এবারে চট করে প্রপার্টিটা দেখিয়ে দিই একবার। একদম ভেতরে ঢুকেই হচ্ছে রাইট সাইডে রিসেপশন। এখানে একটা সুন্দর ছবি টাইগার, এটা হচ্ছে মেল টাইগার ফ্রম রুক্ষড় বাফার জোন, এখানকার ছবি দেওয়া। আর এদিকেও কিন্তু সুন্দর একটা বসার জায়গা করে দিয়েছে, পেছনে খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া। আর এখানে কিন্তু দেওয়া হোয়াট ইজ কুল্লা মামা, the story behind the name of the resort. The journey started in the year of 2005 when we had our first encounter with the wildlife in the jungles of Melghat, which is located in Amravati and Akola district of Maharashtra. As the Melghat Tiger Reserve was close to our home, so we frequently visited the pristine forest, which was famous for its beautiful landscape to spend time with nature and wildlife. It is a forest with undulating hills spread over 1677 square kilometers in the Satpura mountain range. While moving into the forest, you come across many small villages which are inhabited by local tribals called Korku, who speak the ancient Korku language. In every village there is a temple where is the idol of tiger who is
where the idol of tiger is worshipped as god. The tiger of the forest is called as Kula, and considering the tiger as the brother of their mother, which is usually called as Kul Mama, so they call the tiger as a Kulla Mama. So এখান থেকেই কিন্তু কুল্লা মামার নামটা এসেছে। এরপরেই সামনে হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে কিন্তু ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট এখানেই সার্ভ হয়। আর এখানেও কিন্তু সব বাফে সিস্টেমে জিনিসপত্র রাখার জায়গা করা, আর এখানে পেছনে কিন্তু কিচেন আছে। আর এটা হচ্ছে প্রপার্টির ভেতরটা, এখানে একটা ওয়াশরুম বা হ্যান্ড ওয়াশ করে দেওয়া আছে, আর এখানে কিন্তু ফেন্সিং করে দেওয়া আছে প্রপার্টির যা দেওয়া। আর ওইদিকে কিন্তু চাষের জমি বা জঙ্গল যেটাই বলবেন সবই আছে। আর এটা হচ্ছে প্রপার্টির ভেতরের জায়গাটা, সুন্দর করে কিন্তু সাজানো গোছানো। এখানে কিন্তু দোলনা আছে, বাচ্চাদের খেলার জায়গা, স্লিপও আছে। আর এটা হচ্ছে এখান থেকে কটেজের শুরু, এই জায়গাটা থেকে। এটা হচ্ছে কটেজ, প্রত্যেকটা কটেজ কিন্তু এইদিকে আছে, এবং এখানে থাকার অপশানস কিন্তু কটেজই আছে যতদূর আমি জানি। আমি তাও একবার তাবরেজকে জিজ্ঞেস করে নেব। আর এখানে কিন্তু পুলও আছে এই জায়গাটাতে, এখানে কিন্তু বাচ্চাদের পুল এরিয়া, আর ওইদিকে কিন্তু বড়দের পুল এরিয়া। আর এখানে কিন্তু খেলার জায়গা আছে দেখছি, ঘাস করে দেওয়া। এখানেও কিন্তু বাচ্চারা আসলে মাতিয়ে দেবে এই জায়গাটা। এখানেও কিন্তু পুরো সুন্দর বাচ্চাদের খেলার জায়গা করে দেওয়া আছে এই জায়গাটাতে। আপনারা বহুবার দেখেছেন বাচ্চারা কিন্তু এইসব জায়গায় খেলাধুলো করতে বেশ ভালো এনজয় করে। আপনাদের এবারে চট করে রুমটা দেখিয়ে নেব। यहाँ पर कितने सारे रूम्स है कॉटेजेस? 8 रूम सर। 8 कॉटेजेस, सिर्फ कॉटेजेस ही है, अलग से और कुछ रूम नहीं है? नहीं। আচ্ছা, এখানে কিন্তু 8টা কটেজ আছে, ওইদিকে 4টে, এবং এই ধারে কিন্তু 4টে কটেজ আছে। এখানে একটা কটেজ আপনাদের দেখাবো। বাইরে এরকম ছোট্ট একটা বসার জায়গা, এখানে চেয়ার রাখা আছে। এখানে সন্ধ্যাবেলা কিন্তু ওদেরকে টেবিল বলে দিলে দিয়ে দেবে, এখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে, আড্ডাও মারা যেতে পারে। ভেতরে ঢুকি একদম সামনেই হচ্ছে এখানে দুটো বসার জায়গা, টেবিল। এখানে একটা কিং সাইজ খাট, দুই দিকে কিন্তু সুন্দর সুন্দর দুটো ছোট্ট টেবিল, এখানে একটা টেবিল এবং ওই দিকে একটা টেবিল। এখানে এসি আছে এবং পাখাও, আর দুই ধারে কিন্তু লাইটস দেওয়া। আর এর রাইট সাইডে হচ্ছে পুরো জঙ্গল, এরকম কাঁচ দিয়ে ঘেরা, এবং এটাকে কিন্তু খোলাও যায়। আপনার যদি মনে হয় যে আপনি খুলবেন, এটাকে খুলতেও পারেন, এরকম ব্যাপারটা। দারুণ দারুণ জায়গাটা। আর তারপরে দেখাই হচ্ছে ওয়াশরুমের জায়গাটা। ওয়াশরুমে যাওয়ার আগে এই দিকটা কিন্তু একটা জিনিসপত্র রাখার জায়গা, এই দিকটা ছোট্ট আয়না দেওয়া। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা হচ্ছে খানিকটা এরকম, এখানে একটা সুন্দর বেসিন, এখানে আয়না, সুন্দর লাইট দেওয়া, বেশ সুন্দর ডেকোরটা কিন্তু। আর এখানেও কপট দেওয়া, একদম ক্লিন, টাওয়েলস দেওয়া, বালতি, শাওয়ার। আর এখানে কিন্তু সব অ্যাক্সেসরিজও এখানে রাখা নেই, এখানে কিছুটা বাদ সাবান রাখা আছে, আর বাকিগুলো বললে ওটা দিয়ে দেবে। আমি একটু আগে জিজ্ঞেস করলাম। अच्छा, यहाँ पर गीज़र नहीं है क्या? सेंट्रलाइज्ड है क्या? सेंट्रलाइज्ड है क्या? यहाँ पर तो दिखा नहीं मेरे को। ये गीजर का बटन। ओके ओके, ये गीज़र का बटन है, मगर ये अंदर नहीं है, सेंट्रलाइज्ड है। আচ্ছা, এখানে গিজারটা কিন্তু সেন্ট্রালাইজ, জাস্ট ভেতরে কিন্তু গিজার দেওয়া নেই, বাইরে সুইচ করে দেওয়া আছে। গিজারের অপশানসও কিন্তু অ্যাভেলেবেল। বেশ ভালো রুম, এবং এখানে রুমস বুক করতে গেলে কি করতে হবে না করতে হবে আমি সব ডিটেলস অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা কিন্তু ডিরেক্টলি রিসোর্টও বুক করতে পারেন। তাছাড়া আমি এই ট্যুরটা অনির্বাণকে দিয়ে, আমার এই ট্যুরটা অনির্বাণ অর্গানাইজ করে দিয়েছে। আপনাদের আগের ওয়াইল্ড মার্ক রিসোর্ট কানাতে কিন্তু দেখা করালাম ইন্দ্রনীলার সঙ্গে, ওনারাই সব কিছু অর্গানাইজ করে দিয়েছে। যদি আপনাদের এই প্রপার্টিসগুলোতে থাকতে হয়, এখানকার সুবিধে অ্যাভেল করতে হয় এবং এখানকার অ্যাম্বিয়েন্স এনজয় করতে হয়, ওনাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি ডিটেলস শেয়ার করে দেবো। আপনারা কিন্তু ওদের থ্রু দিয়ে বুকিং করে আসবেন, আপনারা কিন্তু ভালো অফার্সও পাবেন, ভালো ডিসকাউন্টও পাবেন, এবং এই সুন্দর প্রপার্টিও সুন্দর প্রপার্টি এনজয় করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে বেড়াতে যাওয়াটা একদম সিমলেস হবে। আমরা বেরোচ্ছি আমাদের নাইট সাফারিতে। পেঞ্চ টাইগার রিজার্ভে আমাদের ফার্স্ট সাফারি, যেটাই হচ্ছে নাইট সাফারি। কালকে আমাদের মর্নিং এবং আফটারনুন সাফারি বুক করা আছে। আর আমার পাশে এখানে দিয়া বসে, আর এই দিকে পায়েল। আমরা এখন এই জার্নি এনজয় করতে করতে
যাব নাইট সাফারি, কারণ ইভেন খাওয়াসা গেট পর্যন্ত যে পথ ধরে আমরা আসলাম দুধারে কিন্তু সাইটিংস হতে পারে একদম ঘন জঙ্গল বাফার জোনের। এবং আগে আমরা যাব হচ্ছে এখান থেকে খাওয়াসা গেট, যেটা আমাদের কুল্লামামা রিসোর্ট থেকে হচ্ছে 7 থেকে 7.2 কিলোমিটার। এখান থেকে ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে। ওখানে গিয়েও সিমিলারলি আইডিস চেক হবে, আমি আইডি কার্ডস নিয়ে নিয়েছি। নাইট সাফারি অনলাইন বুক করা যায় না, অফলাইন বুক করতে হয় কাউন্টারে গিয়ে। এইবার আমরা এন্ট্রি করছি হচ্ছে খাওয়াসা গেটের দিকে। মেন রোড থেকে একদম রাইট সাইডে রাস্তায় আমরা উঠে পড়লাম, মাটির রাস্তা এরকম। তাই হাতে একটু সময় রেখে আমরা পৌঁছে যাই খাওয়াসা গেটের সামনে। আমরা এসে গেছি খাওয়াসা গেটের সামনে। আপনাদের এন্ট্রি পয়েন্টটা দেখালাম, যে রাস্তা দিয়ে আমরা ঢুকলাম। আর এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টারের অফিস, এইখানে বাফার জোন খাওয়াসা গেটের। আর এই হচ্ছে খাওয়াসা গেটের এন্ট্রি পয়েন্ট। এখানে এটা হচ্ছে গেটের এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে ঠিক যখন টাইম হবে, আমি একটু টাইম ভুল বলেছিলাম, 6টা থেকে 9টা বলেছিলাম। এখানে ইভিনিং বা নাইট সাফারির টাইমিং হচ্ছে 6:30 থেকে 9:30। আমাদের ঠিক 6:30টার সময় এখানে বলে দেবে। দেন আমরা কিন্তু গেট দিয়ে খাওয়াসা জোনে নাইট সাফারির জন্য এন্ট্রি করব। এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেটা দূর থেকে দেখালাম। আর এদিকে একটা সুভিনিয়ার শপ আছে। আসছে। আর এটা হচ্ছে এখান থেকে ভিউ। আর এখানে একটা कैफे আছে দেখছি, বাটি দ্য জঙ্গল কিচেন। यहाँ पर खाना मिलता है? ওকে, এখানে খাওয়া দাওয়ার অপশানসও আছে। সুন্দর একটা ক্যাফে টাইপ বসার জায়গা করে রাখা আছে এখানে। আর এখানে কিন্তু এই খাওয়া দাওয়া অপশান অ্যাভেলেবেল আছে, পোহা, আলু পকোড়া, অনিয়ন পকোড়া, ম্যাগি, কফি, চায়। বাহ, এখানে কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল অ্যাজ আ ইভিনিং স্ন্যাক্স, সব কিছুই অ্যাভেলেবেল। যদি আপনারা এই খাওয়াসা গেটে আসেন, এখান থেকে বসে কিন্তু চা, কফি, পকোড়ার সঙ্গে এনজয় করে দেন কিন্তু নাইট সাফারিতে ভেতরে ঢুকতে পারেন। শেষ পর্যন্ত সময় এসে গেল, যার জন্যে আমরা সবাই অপেক্ষা করেছিলাম, নাইট সাফারি। আমাদের সবার ছোটবেলা মোগলির গল্প শুনে বড় হওয়া, আর আজকে আমরা সেই জঙ্গলেই এসে পৌঁছেছি শের খানের খোঁজে। এই খাওয়াসা জোনের ফেমাস টাইগার হচ্ছে জুগনি, আর এখন তার 4টে সাব অ্যাডাল্ট কাবস আছে, যাদেরকে মাঝে মধ্যেই এখানে দেখতে পাওয়া যায়। काफ़ी बार क्या होता है सर, जैसे काफ़ी डीप में जैसे साउंड वगैरह होता है, अलर्ट कॉल, क्या अपन जैसे गाड़ी चलता हुआ रहता है, क्लियर साउंड सुन नहीं पाते हैं। हाँ, तो रुक के सुनना पड़ेगा। अगर कॉल भी होगा तो समझ नहीं पाएंगे। जी जी। এই খাওয়াসা জোনে একটা মেল টাইগারের মুভমেন্টও আছে, যার নাম হচ্ছে 4 মার্ক, যার মুখের ওপর 4টে দাগ আছে, যেখান থেকে তার এই নামকরণ হয়েছে। কিছুটা পথ অতিক্রম করে আমরা নাইট সাফারিতে প্রথমে দেখতে পাই এই খরগোশ প্রজাতির হেয়ারকে, যাকে জ্যাক র্যাবিটও বলে, এবং এরা কিন্তু নকটার্নাল হয়। यहाँ पर कुछ है स्ट्रेट, एकदम स्ट्रेट। ক্যাট ফ্যামিলি সবাই নকটার্নাল হয়, রাত্রে ওরা বেশি অ্যাক্টিভ থাকে আর তাদের মুভমেন্টও বেশি হয়। পেঞ্চে বহু বছর আগে এখানে একটা ড্যাশিং ফিমেল টাইগ্রেস ছিল, যার নাম হচ্ছে কলারওয়ালি। তারই জিন্স হচ্ছে এই জুগনি। उसका डेथ हो गया अभी 2021 में। उसका क्या नाम है? कॉलर वाली? हाँ सर, कॉलर वाली। अच्छा। अपने पेंच की पहली टाइग्रेस थी जो इंडिया की सबसे फेमस टाइग्रेस बनी है। अच्छा, कॉलर वाली, ओके। इसके पहले मछली टाइग्रेस थी, रणथंबोर। अच्छा, जो सबसे ज़्यादा फोटोग्राफ्स वाली फीमेल टाइग्रेस थी। ओके। इसके बाद सर कॉलर वाली, जो अपने पेंच की वन ऑफ द फेमस थे, बहुत फेमस है। तो उसको कॉलर वाली इसलिए बोलते थे सर, क्योंकि अपने पेंच की पहली टाइग्रेस थी जिसको रेडियो कॉलर लगाया गया था।
अच्छा इसलिए उसको कॉलर वाली बोलते हैं। इसके अलावा सर उसको माता राम बोलते थे, अच्छा क्योंकि एज हो गया था तो उस टाइम पर उसको माता राम बोलते थे। माता राम बोलते थे। और इसके अलावा सर उसको सुपर मॉम भी बोलते थे। सुपर मॉम। जी सर, सुपर मॉम इसलिए क्योंकि अपने इंडिया में ये पहली टाइग्रेस थी जिसने सबसे अधिक कप्स जन्मी है। अच्छा, कितने कप्स थे कॉलर वाली के? इसने अपने जीवन काल में सर पूरे 29 कप्स जन्मी थी। अच्छा, ओके। ये सबसे बड़ा रिकॉर्ड है सर। और वो पहले से पेंच में ही थी? हाँ सर, पहले से पेंच में ही थी। उसकी बाद माँ में का भी? नाम था बड़ी माता। बड़ी माता, ओके। और जुगनी उसी की लड़की है? हाँ सर, जो 29 कप्स जन्मी थी उसमें से एक फीमेल टाइग्रेस है पाटदेव। पाटदेव, अच्छा। तो पाटदेव की अभी 20 कप्स है, तो 20 कप्स में से ये एक कप्स है। अच्छा, जुगनी, अच्छा। लगभग अभी अपने पेंच में समथिंग अभी कॉलर वाली की ही जनरेशन चल रही है। अच्छा, ओके ओके। জুগনি টাইগ্রেস রাত্রে ভালো সাইটিং দিয়ে এই জোনকে ফেমাস করে দেয়। সেখান থেকেই জুগনি নামকরণ হয়। রাত্রে যেরকম জোনাকিরা জ্বলে তেমনই জুগনি রাত্রে দেখা দেয়, সেখান থেকেই এই জুগনি নাম। দেখা যাক আজকে আমাদের কপালে কি লেখা আছে। সামনে কিছুটা পথ এগিয়েই আমরা সাম্বারের কল শুনতে পাই। फिर से कॉल हुआ, फिर से कॉल हुआ, फिर से कॉल हुआ। पेड़ आ रहे हैं सब, जैसे दिखेगा भी तो उस साइड से। জঙ্গল আপনার ধৈর্যের অনেক পরীক্ষা নেবে, আর সেই পরীক্ষায় যদি আপনি পাশ করেন তাহলে তার কথাই নেই। কিছুটা পথ এগিয়েই আমাদের দেখা মিলল জুগনির। কিছু সেকেন্ডের জন্য দেখা দিয়েই মিলিয়ে গেল জঙ্গলে। ঘড়িতে তখন প্রায় বাজে 8:30। হাতে আর বেশি সময় বাকি নেই সাফারির। আমরা জুগনিকে ট্র্যাক করার জন্যে অন্য দিক দিয়ে এগোই, যদি তার আরেক ঝলক দেখা পাওয়া যায়। অন্য সময় গাইড সাহেব বলছেন জুগনির সাথে তার 4টে বাচ্চা থাকে। এবারে কিন্তু তারা তার সাথে ছিল না, হয়তো এখন জুগনি একাই শিকারে বেরিয়েছে। সামনে এগোতে এগোতে আমরা দেখতে পাই এই পাখিটিকে। कौन सा बर्ड है? कितनी सर? इंडियन कितनी? इंडियन। ये नॉकटर्नल होती है। ओ, ये क्या खाते हैं रात को? नाइट में इंसेक्ट खाते हैं सर। ओके। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টোন কার্লিউ বা ইন্ডিয়ান থেকনি। এরা নকটার্নাল হয় আর আমাদের IUCN রেড লিস্টে লিস্ট কনসার্ন স্পিসিস হিসেবে তালিকাভুক্ত করা। জঙ্গল থেকে বেরোনোর আগে আমরা শেষ চেষ্টা করছিলাম যদি আরেক ঝলক দেখা যায় জুগনির। জঙ্গলের গেট দিয়ে বেরোনোর একটু আগেই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। গাড়ির লাইট জ্বালিয়ে হঠাৎই দেখা মিলল আবার জুগনির। গাইডজি বললেন জুগনির মুভমেন্ট দেখে মনে হচ্ছে সে এখন শিকার করবে। আমাদের হাতে আর সময় ছিল না, তবে গেট দিয়ে বেরিয়ে দেখলাম জুগনি কাদের দিকে তখন তাকিয়ে আর গুটি গুটি পায়ে এগিয়ে গেল। এদের মধ্যে মনে হচ্ছে একজন আজ শিকার হবে। পুরো হরিণের পাল একদম পরপর এখানে বসে।
আজকের গল্প এখানেই শেষ করব। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আমাদের চ্যানেল সুস্মিতস জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই ফিরব পরের পর্ব নিয়ে।